সবাইকে ওয়েলকাম আজকের লেকচারে। আমি চৈতি সরকার, পড়ালেখা করতেছি চুয়েট মেকানিক্যাল ডিপার্টমেন্টে। তো আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা অধ্যায়, এবং অধ্যায়টার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যেটা হচ্ছে তোমার ধরো যে কোনো এডমিশন টেস্টে এটা থেকে কোয়েশ্চেন আসবেই আসবে, একটা এমসিকিউ আসবেই আসবে এই অধ্যায় থেকে। এবং বোর্ড কোয়েশ্চেন বলো, বোর্ড থেকে তো এমসিকিউ এটা থেকে মাস্ট আসবে, এবং সৃজনশীল হচ্ছে একটা তো আছেই, দুইটাও আসতে পারে। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তাহলে চলো এই অধ্যায়টা নিয়ে আলোচনা করি। তো এই অধ্যায়টা সম্পর্কে প্রথমে যদি যেটা নিয়ে ধারণা থাকা লাগবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এটা হচ্ছে আমরা 9-10-এও পড়ে আসছি প্রসঙ্গ কাঠামোটা আসলে কি। তো প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো বা যেটাকে বলি আমরা রেফারেন্স ফ্রেম। প্রসঙ্গ কাঠামো বা কি বলতো, রেফারেন্স ফ্রেম। প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেমটা আসলে কি? আমরা ধরো কোনো একটা বস্তু গতিশীল নাকি স্থিতিশীল সেটা বোঝার জন্য আমরা একটা জিনিস ফিক্সড করে নেই। যেমন আমার সামনে ধরো কেউ দৌড়াচ্ছে বা কেউ হাঁটতেছে, তাহলে আমার সাপেক্ষে, যে আমি বলবো আমার সাপেক্ষে সে হাঁটতেছে বা আমার সাপেক্ষে সে দৌড়াচ্ছে, আমার সাপেক্ষে গাড়িটা গতিশীল। তাহলে কারোর সাপেক্ষে কোনো কিছু বলা হয়, তাহলে যে আমার সাপেক্ষে ঘটনাটা ঘটতেছে, তাহলে আমিই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে দেখো, কোন বস্তুর গতি বা স্থিতি মানে বস্তুটা কি গতিশীল আছে নাকি স্থিতিশীল আছে বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থানে, দেখো একটা হচ্ছে দ্বিমাত্রিক আর একটা হচ্ছে ত্রিমাত্রিক। আমাদের যে পারিপার্শ্বিক জায়গা আছে, মানে পৃথিবীর সবকিছুই হচ্ছে ত্রিমাত্রিক, ঠিক আছে। তো ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে গতি বা স্থিতি বর্ণনা করা হয় তাকে কি বলে? প্রসঙ্গ কাঠামো বলে। এটা হচ্ছে জাস্ট একটা সংজ্ঞা যেটা তুমি পরীক্ষাতে লিখতে হবে, জ্ঞানমূলকে আসলে তোমাকে এই সংজ্ঞাটা লিখতে হবে। কিন্তু বোঝার জন্য তুমি কি বুঝবা যে আমার সাপেক্ষে যে কোনো একটা ঘটনা ঘটলো, তাহলে আমি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। বা তোমরা যে স্থানাঙ্ক জ্যামিতি পড়ছিলা, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক, এটা কিন্তু ত্রিমাত্রিক না, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এখন ধরো এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে 3,5, বিন্দুটা কত? 3,5। তাহলে এইটার মানে আমরা কি বুঝি যে এটা এক্স অক্ষ থেকে কত, এটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরে? 3, মানে এক্স অক্ষের দিকে হচ্ছে 3 আর ওয়াই অক্ষের দিকে কত বলতো? 5। বুঝছো? এটা হচ্ছে এক্স অক্ষের দিকে আছে 3 আর ওয়াই অক্ষের দিকে আছে কত? 5। এটাই তো বুঝি আমরা। তাহলে দেখো, এই যে এই বিন্দুটা আমি এক্স অক্ষের সাপেক্ষে আর ওয়াই অক্ষের সাপেক্ষে আমি ফিক্স করলাম না, তাহলে এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। তো এখন আমি যদি ত্রিমাত্রিকে যাই, তাহলে এই অক্ষ পর এইদিকে আমি আবার একটা জেড অক্ষ ধরবো, ঠিক আছে, এইদিকে আবার জেড অক্ষ। তখন স্থানাঙ্ক দুইটা হবে না, তখন হবে ধরো আর একটা স্থানাঙ্ক হবে 357। তার মানে কি এটা এক্স অক্ষের দিকে 3, ওয়াই অক্ষের দিকে 5, জেড অক্ষের দিকে কত বলতো? 7। তাহলে দেখো এই অক্ষের সাপেক্ষে এই বিন্দুটা আছে, তাহলে এই যে তিনটা অক্ষ বা ত্রিমাত্রিক ব্যবস্থা, এটা একটা প্রসঙ্গ কাঠামো। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি বোঝার জন্য। বাট তুমি হচ্ছে যদি প্র্যাকটিক্যালি মনে রাখতে চাও, তাহলে যে আমার সাপেক্ষে গাড়িটা গতিশীল, আমার সাপেক্ষে বাসে যখন বসি আমার সাপেক্ষে আমার সাথে যে বসে আছে সে হচ্ছে স্থিতিশীল, ঠিক আছে। তাহলে ওইগুলো হচ্ছে প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে তুলনা করা হয়। এখন দেখো এই প্রসঙ্গ কাঠামোর প্রকারভেদ। এই প্রসঙ্গ কাঠামোকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, একটা কি? জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আর একটা হচ্ছে অঝোর প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, ঠিক আছে। ইংলিশ ওয়ার্ড গুলো কিন্তু লাগবে। তাহলে প্রকারভেদের মধ্যে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল ফ্রেম, আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এখন দেখো, জড় প্রসঙ্গ কাঠামোটা কি? পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল। ধ্রুব বেগে মানে কি? এই নামটা তোমরা শুনছো যে এটা হচ্ছে সমবেগে, ঠিক আছে। ধ্রুব বেগে মানে কি? বেগটা কনস্ট্যান্ট মানে সমান, তো কি সমবেগে। তাহলে যে সকল প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে বা সমবেগে গতিশীল তাদেরকে বলবো আমরা জড় প্রসঙ্গ কাঠামো।
কেন? কারণ দুইটা বস্তু যখন, দেখো দুইটা বস্তু যখন একই দিকে একই বেগে যাবে, ধরো এটার বেগও 5 মিটার/সেকেন্ড, এইটার বেগও 5 মিটার/সেকেন্ড, তাহলে কি ওরা একজন আরেকজনকে স্থির দেখবে না? সেজন্য ওইটার নাম হচ্ছে ঝড় প্রসঙ্গ কাঠামো, যে পরস্পরের সাপেক্ষে একই বেগে যাবে। আর অঝড়ও কি ধ্রুব বেগে গতিশীল নয়, মানে ওরা ধ্রুব বেগে গতিশীল থাকবে না। আর আমরা তো জানি সমবেগ মানে কি হবে, ত্বরণ থাকবে না। সমবেগ মানে একই বেগে যাবে, তার মানে ত্বরণ থাকবে না, ত্বরণের মান কত হবে, 0। আর এটা যেহেতু ধ্রুব বেগে বা সমবেগে গতিশীল না, তার মানে ওর ত্বরণ থাকবে, ত্বরণ a ≠ 0, মানে যে কোনো একটা থাকবে কিন্তু 0 হবে না। তারপর দেখো এখানে এই যে নিউটনের, আমরা 9-10 যে ম্যাথ গুলা করে আসছিলাম গতি অধ্যায়ে, ঠিক আছে, এগুলো হচ্ছে নিউটনের গতিসূত্র মেনে চলে। এই যে জড় প্রসঙ্গ কাঠামো, তোমরা 9-10 যাই করে আসছো সব হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, অঝড়টা পড়ো নাই, ঠিক আছে। তাহলে জড় প্রসঙ্গ কাঠামোতে কি হয়, নিউটনের গতিসূত্র মেনে চলে, কিন্তু অজড় প্রসঙ্গ কাঠামো নিউটনের গতিসূত্র মেনে চলে না, ঠিক আছে। এখন যেহেতু নিউটনের গতিসূত্র মেনে চলে, তাই এই জড় প্রসঙ্গ কাঠামোর আরেকটা নাম আছে। এই জড় প্রসঙ্গ কাঠামোর আরেকটা নাম হচ্ছে গ্যালিলিও গ্যালিলিও বা নিউটনীয় নিউটনীয় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। তাহলে জড় প্রসঙ্গ কাঠামোকে কেন গ্যালিলিও বা নিউটনীয় প্রসঙ্গ কাঠামো বলে? কারণ ওরা কি নিউটনের যে সূত্রগুলো আছে, যে s=vt, s=u+v/2 × t, তারপর s=ut+12at², এই সূত্রগুলা হচ্ছে এই জড় প্রসঙ্গ কাঠামো মেনে চলে, তাই এগুলাকে বলে গ্যালিলিও বা নিউটনীয় প্রসঙ্গ কাঠামো। আর এই অজড় প্রসঙ্গ কাঠামোটাই এই সূত্র মেনে চলে না, সেজন্য এই অধ্যায়ে আমরা এই প্রসঙ্গ কাঠামোর জন্য নতুন নতুন সূত্র শিখব, ঠিক আছে। এই অধ্যায়ে মেইনলি এটা নিয়েই আমরা আলোচনা করব। তাহলে দেখো এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে গিয়ে অনুধাবনমূলকে এবং জ্ঞানমূলকে আসবে, যে প্রসঙ্গ কাঠামো কাকে বলে। মেইনলি অনুধাবনমূলকে আসে যে প্রসঙ্গ কাঠামো প্রকারভেদ বা অঝড় প্রসঙ্গ কাঠামো এবং ঝড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে পার্থক্য লিখো। আর জ্ঞানমূলকে আছে প্রসঙ্গ কাঠামো কাকে বলে। আর এটা হচ্ছে বেসিক, তুমি যদি বেসিক না জানো তো পরের পরের টপিক গুলো তুমি বুঝতে পারবে না, তো সেই জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা এই প্রসঙ্গ কাঠামোটা বুঝতে পারছো। তাহলে চলো এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইকেলসন্স ও মৌলিক পরীক্ষা। দুইজন বিজ্ঞানী, একজন হচ্ছে মাইকেলসন্স আর একজন হচ্ছে মৌলিক। তো ওনারা যেটা নিয়ে গবেষণা করছিল, এইটা গবেষণা করার পরে ওনারা একটা ফলাফল পাইছে। এখন কথা হচ্ছে ওনারা কি নিয়ে গবেষণা করছিল। ওনারা যেটা নিয়ে গবেষণা করছে সেটা হচ্ছে, দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, ঠিক আছে, সকল শক্তির উৎসই তো সূর্য। তাহলে ধরো এটা হচ্ছে সূর্য, ঠিক আছে, এটা হচ্ছে সূর্য। এখন সূর্য থেকে কি পৃথিবীতে আলো আসবে, ঠিক আছে, সূর্য থেকে এইটা ধরো পৃথিবী, এখন পৃথিবীতে কি আসবে, ধরো তো আলো আসবে, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে ধরো সূর্য, ঠিক আছে। তাহলে সূর্য থেকে যখন পৃথিবীতে আলোটা আসে, তো আগের বিজ্ঞানীরা, মানে পদার্থ বিজ্ঞান তো একদিনে হয় নাই, তো অনেক দশকের পর দশক গবেষণা করে করে বিজ্ঞানীরা রিসার্চ করে করে ফাইনাল সিদ্ধান্তে পৌঁছায়। তো আগে যারা বিজ্ঞানীরা ছিল তখন তো এত প্রযুক্তি ছিল না, তখন ওনারা বিশ্বাস করতো যে সূর্য থেকে যে আলোগুলো আসতেছে, সূর্য থেকে যে আলো আসে, এই যে আলো আসতেছে, এই এমনি এমনি আসে না, আলো একটা মাধ্যমের মাধ্যমে আসে, ঠিক আছে, একটা মাধ্যম লাগে। সূর্য থেকে যে আলো পৃথিবীতে পৌঁছাবে তার জন্য একটা মাধ্যম লাগে। মাধ্যম তো আমরা বুঝি, যার মাধ্যমে, যেমন আমরা গাড়ির মাধ্যমে চলি, বা আমি গাড়ি দিয়ে স্কুলে যাই, তাহলে কি গাড়ি হচ্ছে মাধ্যম। তাহলে দেখো সূর্য থেকে যে পৃথিবীতে আলো আসে, তার জন্য বিজ্ঞানীরা বলছিল যে একটা মাধ্যমের দরকার, যে পৃথিবীর চারপাশে একটা মাধ্যম আছে, ঠিক আছে, পৃথিবীর চারপাশে কি বলছিল, একটা মাধ্যম আছে, একটা মাধ্যম বিদ্যমান।
ওনারা বলছিল যে পৃথিবীর চারপাশে একটা মাধ্যম আছে, এই মাধ্যমটার কারণেই হচ্ছে সূর্য থেকে আলোটা পৃথিবীতে আসে। এই মাধ্যমটা কি ছিল? এই মাধ্যমটা হচ্ছে কাল্পনিক, যেহেতু এটা হচ্ছে ওনারা কোনো প্রমাণ দিতে পারে নাই তাই কাল্পনিক বলতেছে। তাহলে এটা ছিল কাল্পনিক ইথার মাধ্যম, ইথার মাধ্যম, ঠিক আছে। এবং এই ইথার মাধ্যমটা ছিল দৃঢ় স্থিতিস্থাপক, দৃঢ় কি বলতো স্থিতিস্থাপক। তাহলে ইথার মাধ্যম কি বুঝছি? যে সূর্য থেকে যে পৃথিবীতে আলো আসে, তো পৃথিবীর চারপাশে একটা মাধ্যম আছে, যে মাধ্যমের মধ্যে দিয়ে আলোটা কি আসে বলতো পৃথিবীতে আসে। তো এই মাধ্যমটা হচ্ছে নাম হচ্ছে ইথার। এই ইথার মাধ্যমটা হচ্ছে কাল্পনিক। কেন? কারণ এটা হচ্ছে কল্পনাই ছিল, এটার কোনো প্রমাণ দিতে পারে নাই। তো এই ইথার মাধ্যমটাকে বলছিল, এই মাধ্যমটা ছিল দৃঢ় এবং স্থিতিস্থাপক। এটা ছিল আগের বিজ্ঞানীদের আলোচনা। তারপর মাইকেলসন ও মৌলি পরীক্ষা করে দেখলো যে ওনারা পরীক্ষাটা তোমাদের লাগবে না, পরীক্ষাটা হচ্ছে ভার্সিটিতে উঠলে তখন তোমাদের লাগবে। পরীক্ষা লাগবে, অনেক বড় বড় প্রমাণ আছে, এটা লাগবে না এখন। এগুলো হচ্ছে এমসিকিউতে আসে, তো যে মাইকেলসন মৌলের পরীক্ষায় কোনটা প্রমাণিত হয়েছে বা ওনারা কি বলছিল, সেজন্য জাস্ট জানার কথা একটু জানাই দিচ্ছি। তাহলে ওনারা একটা পরীক্ষা করছিল, এটা নিয়ে করার পর ফলাফল আসছে যে আলোর পথের পরিবর্তন ঘটলেও বেগের পরিবর্তন হয় না, ঠিক আছে। আলো হচ্ছে পথের পরিবর্তন হয়, কিন্তু ওর বেগের পরিবর্তন হয় না। যে কোনো জায়গায় যে কোনো মাধ্যমে আলোর বেগ হচ্ছে সমান, ঠিক আছে। তারপরে আলোর বেগ ধ্রুব রাশি, আলোর বেগ সবসময় কি সমান, ভেলোসিটি অফ লাইট সবসময় কি বলতো সমান। এটা কত? আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগটা ধ্রুব রাশি, মানে সব জায়গায় সমান। ইথার বলতে মহাবিশ্বে কিছুই নেই, বুঝতে পারছো? যে আগের বিজ্ঞানীরা যে ইথার মাধ্যম বলে বিশ্বাস করতে, একটা মাধ্যম যে আলো আসতে এই মাধ্যমটা লাগে, তখন মাইকেলসন ও মৌলি পরীক্ষা করে দেখলো যে ইথার মাধ্যম বলতে মহাবিশ্বে কিছুই নাই। যে ওনারা বিশ্বাস করতো যে মহাবিশ্বে একটা মাধ্যম আছে, আসলে মহাবিশ্বে কোনো ইথার মাধ্যম নাই। তারপর গ্যালিলিও রূপান্তর সঠিক নয়, এই রূপান্তরগুলো আমরা পড়বো, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তো এখানে জেনে রাখো যে উনার পরীক্ষার মাধ্যমে প্রমাণ করছে যে গ্যালিলিও রূপান্তর সঠিক নয়। কেন সঠিক নয় জানো? কারণ গ্যালিলিও রূপান্তরের মাধ্যমে বিজ্ঞানী গ্যালিলিও প্রমাণ করছিল যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আলোর বেগের পরিবর্তন হয়, ঠিক আছে। কারণ গ্যালিলিও রূপান্তরটা আমরা যদিও ডিটেলস করবো, এখানে একটু বলে দিচ্ছি যে গ্যালিলিও রূপান্তরের বিজ্ঞানী গ্যালিলিও বলছিলেন যে, মানে ওনার প্রমাণে আসছিল যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আলোর বেগ কি হয়, পরিবর্তন হয়। কিন্তু আমরা তো জানি আলোর বেগ হচ্ছে ধ্রুব রাশি, যে কোনো প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ সমান। কিন্তু যেহেতু বিজ্ঞানী গ্যালিলিও প্রমাণ করছে যে আলোর বেগ পরিবর্তন হয়, তার মানে কি গ্যালিলিও রূপান্তরটা সঠিক না, ভুল, কারণ আলোর বেগ তো সবসময় স্থির থাকে। তাহলে দেখো, এই যে মাইকেলসন এবং মৌলির পরীক্ষার এই যে ফলাফলগুলো, এগুলো কিন্তু মনে রাখা লাগবে, এগুলো এমসিকিউতে আছে। বেশি যেটা আসে সেটা হচ্ছে এই যে ইথার মাধ্যম যে ভুল, সেটা কে প্রমাণিত করছে? এটা প্রমাণিত করছে মাইকেলসন এবং মৌলি। এটা এমসিকিউতে আসে, ভার্সিটি এডমিশন টেস্ট বলো, বোর্ড পরীক্ষা বলো, সব জায়গায় আসে। তো আশা করি তোমরা ইথার মাধ্যমটা কি এবং মাইকেলসন মৌলির পরীক্ষার ফলাফল গুলো কি বুঝতে পারছো। মাইকেলসন মৌলির পরীক্ষাটা পড়া লাগবে না, এটা আসবেও না, এটা ভার্সিটিতে লাগবে। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তাহলে চলো এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। বিজ্ঞানী আইনস্টাইন হচ্ছে গিয়ে, এই অধ্যায়ে দেখবো যে বিজ্ঞানী আইনস্টাইনের গুরুত্বটা কত, ঠিক আছে। তাহলে দেখো, আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ সূত্র, তার মধ্যে 2টা স্বীকার্য আছে। এই স্বীকার্যগুলো কি? প্রথমে বলছে যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ একই থাকে। মানে কি? দেখো, ধরো এইটা একটা প্রসঙ্গ কাঠামো,
যে এইটা একটা প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এটা হচ্ছে একটা এস প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে আরেকটা প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড অক্ষ। এটা হচ্ছে ধরো এস প্রসঙ্গ কাঠামো, এইটা হচ্ছে এস প্রাইম প্রসঙ্গ কাঠামো। এটা হচ্ছে স্থির, এটা হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামো, আর এটা হচ্ছে ধরো ভি বেগে গতিশীল। ঠিক আছে, এটা হচ্ছে গতিশীল, গতিশীল প্রসঙ্গ কাঠামো। তাহলে দেখো, এখানে দুইটা প্রসঙ্গ কাঠামো আছে। এটা একটা প্রসঙ্গ কাঠামো, এই যে এটা একটা প্রসঙ্গ কাঠামো। এই যে এটা হচ্ছে এস প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে এস প্রাইম প্রসঙ্গ কাঠামো। এটা হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে স্থির, আর এই প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে গতিশীল। এটা হচ্ছে ধরো বি বেগে গতিশীল প্রসঙ্গ কাঠামো, মানে ধ্রুব বেগে গতিশীল। তাহলে এই প্রসঙ্গ কাঠামো যদিও আমরা এফ ইকুয়াল টু এম এ লিখি, এখানেও কিন্তু আমরা এফ প্রাইম ইকুয়াল টু এম প্রাইম এ প্রাইম লিখবো। ঠিক আছে, বিজ্ঞানী আইনস্টাইন এই কথাটাই বলছে যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থ বিজ্ঞানের যে সূত্রগুলো আছে সবগুলোর গাণিতিক রূপ সেম থাকে। দেখো এখানেও কিন্তু এফ ইকুয়াল টু এম এ, এখানেও কিন্তু এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, জাস্ট কি এটা হচ্ছে এস কাঠামো, এটা হচ্ছে এস প্রাইম কাঠামো, সেজন্য প্রাইম দিছে, আর তো কিছু না। মানে গাণিতিক রূপ তো সেমই আছে, যে এই কাঠামোতে ধরো এম এ, এই কাঠামোতে এম, এম এ বাই টি হয়ে গেছে, এরকম তো হয় নাই। তাহলে বিজ্ঞানী আইনস্টাইনের প্রথম সূত্রটা এটাই বলছে যে পদার্থ বিজ্ঞানের যে জড় প্রসঙ্গ কাঠামোগুলো আছে সব জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থ বিজ্ঞানের যে সূত্র আছে সব সূত্র সেম থাকে। এখানে এফ ইকুয়াল টু এম এ, এখানেও এফ ইকুয়াল টু এম এ, এখানে এস ইকুয়াল টু ভিটি, এখানেও এস ইকুয়াল টু ভিটি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্বীকার্য। তারপর দ্বিতীয় স্বীকার্য কি বলছে, শূন্য স্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি সি একই। মানে কি, কিছুক্ষণ আগে যে পড়ে আসছিলাম মাইকেলসন মৌলি বলছিল যে আলোর বেগ সর্বদা কি থাকে, ধ্রুব থাকে। মানে ধরো এই প্রসঙ্গ কাঠামোতে যদি আলোর বেগ সি হয়, এই প্রসঙ্গ কাঠামোতেও আলোর বেগ কি হবে, সি হবে। আলোর বেগ কখনো পরিবর্তন হয় না, যে কোনো মাধ্যমে যে কোনো প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ সবসময় ধ্রুব থাকে। তাহলে এই যে আইনস্টাইনের আপেক্ষিকতার, আচ্ছা আপেক্ষিকতা জিনিসটা তো আমরা বুঝি। দেখো এই পৃথিবীতে যে গতি বলো, এই যে এই পৃথিবীতে তুমি গতি বলো বা স্থিতি বলো, কোনোটাই কিন্তু পরম না, কোনোটাই কি না, পরম নয়। এই যে গতি বলো স্থিতি বলো কোনোটাই পরম নয়, এই সবগুলাই কিন্তু আপেক্ষিক। এই সবগুলাই কি বলতো, আপেক্ষিক। কেন আপেক্ষিক, তুমি যে বলতেছো একজন দৌড়াচ্ছে, তোমার সাপেক্ষে দৌড়াচ্ছে। কেউ যে বসে আছে তোমার সাপেক্ষে বসে আছে। তো সেজন্য এই পৃথিবীতে গতি বলো স্থিতি বলো কোনোটাই পরম না, সবগুলাই হচ্ছে আপেক্ষিক। একজনের সাপেক্ষে যে আরেকজনকে তুমি তুলনা করতেছো, এইটাই হচ্ছে আপেক্ষিকতা। বুঝতে পারছো আপেক্ষিকতা কি, তুলনা বা একজনের সাপেক্ষে আরেকজনের যে ঘটনাটা ঘটে ওইটাই হচ্ছে আপেক্ষিকতা। তো বিজ্ঞানী আইনস্টাইন হচ্ছে আপেক্ষিকতা নিয়ে দুইটা সূত্র দিছে বা দুইটা স্বীকার্য আছে, এই দুইটা স্বীকার্য কিন্তু মুখস্থ রাখা লাগবে। এমনকি এইভাবে মুখস্থ রাখতে হবে, প্রথম স্বীকার্য হচ্ছে এটা আর দ্বিতীয় স্বীকার্য হচ্ছে এটা। তোমাকে বলবে প্রথম স্বীকার্যটা লিখো, তখন তোমাকে এইটাই লিখতে হবে। দ্বিতীয় স্বীকার্য লিখো, তখন তোমাকে এইটাই লিখতে হবে, সিরিয়ালি মনে রাখতে হবে। এখন তোমাকে দ্বিতীয় স্বীকার্য বলছে, তুমি যদি প্রথমটা লিখে দাও হবে না। এটা কিন্তু এমসিকিউতেও আছে, অনুধাবনমূলকেও আসে। তাহলে আশা করি তোমরা আইনস্টাইনের বিশেষ তত্ত্বটা বুঝতে পারছো, যে প্রথম স্বীকার্যে বলছে মানে সকল জড় প্রাসঙ্গ কাঠামোতেই পদার্থ বিজ্ঞানের সূত্রগুলো সেম, আর দ্বিতীয়তে বলছে আলোর বেগ সমান, সব প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ সমান। তারপর দেখো এই যে ফিজিক্স, ফিজিক্স কি এক দুই দিনে রচিত হয়ে গেছে, কত শতক শতক ধরে বিজ্ঞানীরা গবেষণা করতে 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 এই ফিজিক্সটাকে দাঁড় করাইছে। ঠিক আছে, তো এই যে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান বলো, এই ফিজিক্স প্রথমে ছিল, ফিজিক্সকে মানে এখন দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্লাসিক্যাল বা নিউটনিয়ান ফিজিক্স, বা এটাকে বলে সনাতনী বলবিদ্যা। ঠিক আছে, মানে এটাকে আগে সনাতনী বলবিদ্যা হতো, সনাতন মানেই তো পুরাতন।
তাহলে দেখো ফিজিক্সে দুইটা ভাগ, একটা হচ্ছে ক্লাসিক্যাল বা নিউটনিয়ান ফিজিক্স বা এটাকে বলে সনাতনী বলবিদ্যা, এমসিকিউতে আসতে পারে। তারপর এটা হচ্ছে মডার্ন ফিজিক্স বা আধুনিক ফিজিক্স। এই যে এটা আমরা এই অধ্যায়টা পড়বো। এখানে কি দেখো, যখন বিজ্ঞানী মানে পুরাতন বিজ্ঞানীদের মধ্যে একজন হচ্ছে বিজ্ঞানী নিউটন। 1900 সালের আগ পর্যন্ত এই যে রাজত্বটা ছিল বিজ্ঞানী নিউটনের, ঠিক আছে। তখন হচ্ছে বিজ্ঞানী নিউটনের যে যতগুলো সূত্র আছে F=ma, এই সূত্রগুলাই তখন বেশি প্রচলিত ছিল, ঠিক আছে। 1900 সালের পূর্ব পর্যন্ত ফিজিক্সে নিউটন বিজ্ঞানীর রাজত্ব ছিল। এই তখনকার ফিজিক্সকে বলা হতো নিউটনিয়ান ফিজিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স, পুরাতন যেটা। এখানে কি করা হতো দেখো, তোমরা যে 9-10-এ যতগুলা ম্যাথ করছিলা, ওখানে তুমি কি একটা বস্তুর ভরকে তুমি স্থির ধরে নিয়েছিলা, সময়কে স্থির, দৈর্ঘ্য এই সবগুলাকে কি ধরে নিয়েছিলা বলতো, স্থির। তাহলে এই যে ক্লাসিক্যাল বা নিউটনিয়ান ফিজিক্সে কি ভর, সময়, দৈর্ঘ্যকে কি ধরা হয়, স্থির ধরে নেওয়া হয়। আর এই যে মডার্ন ফিজিক্স, বিজ্ঞানী আইনস্টাইন, মডার্ন ফিজিক্সের সবচেয়ে বেশি অবদান হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইনের। 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন আপেক্ষিকতার এই বিশেষ তত্ত্ব প্রদান করে। এই যে আপেক্ষিকতার এই যে দুইটা স্বীকার্য পড়ছিলাম, এই দুইটা স্বীকার্য দিয়েই উনি এই যে নিউটনিয়ান ফিজিক্স থেকে বের হয়ে মডার্ন ফিজিক্সে চলে আসছে। উনি দেখলো যে না, ভর, সময়, দৈর্ঘ্য সবসময় কি থাকে না, স্থির থাকে না। তাহলে এই মডার্ন ফিজিক্সে কি বলতো, ভর, সময়, দৈর্ঘ্যকে কি থাকে না, স্থির থাকে না। এমসিকিউতে আসে এটা বেশি এডমিশন টেস্টে, যে সনাতনী বলবিদ্যায় কোনটাকে স্থির ধরা হয়, ভর, সময়, দৈর্ঘ্যকে কি ধরা হয়, এখানে স্থির ধরা হয়। এগুলাকে সবসময় স্থির ধরে কাজ করা হয়। 9-10-এ যে তোমরা গতি অধ্যায়ের ম্যাথ গুলা করছো, আর এখানে কি করা হয়, ভর, সময়, দৈর্ঘ্যকে স্থির ধরা হয় না। এটা আমরা নেক্সটে পড়বো, স্থির ধরা হয় না, কি রকম পরিবর্তনটা হয়। তাহলে আশা করি তোমরা এই যে আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব এবং ফিজিক্সের যে দুইটা ভাগ, এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সটে যাই। তাহলে চলো এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যালিলিও রূপান্তর। এই যে মাইকেলসন্স এবং মৌলির পরীক্ষার মধ্যে উনি প্রমাণ করছিল যে গ্যালিলিও রূপান্তর সঠিক নয়। এই যে গ্যালিলিও রূপান্তরটা সেটা হচ্ছে এখন পড়ব। মনে রাখবা এই যে এই অধ্যায়ে বা রূপান্তর হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও দিছিলেন আর একটা হচ্ছে বিজ্ঞানী লরেন্স দিছিলেন। প্রথমে বলবো গ্যালিলিও রূপান্তর এবং এইটা থেকে আরেকটু অ্যাডভান্স হচ্ছে লরেন্স রূপান্তর। দেখো গ্যালিলিও রূপান্তর এটার আরেকটা নাম, মানে এটাকে তুমি নিউটনের রূপান্তরও বলতে পারো, নিউটনের রূপান্তর, ঠিক আছে। মানে এটা হচ্ছে গ্যালিলিও রূপান্তর বা নিউটনের রূপান্তর। এবং গ্যালিলিও রূপান্তরটা কখন প্রযোজ্য, যখন দেখবা যে কোনো বস্তুর বা কাঠামোর বেগটা আলোর বেগ থেকে অনেক কম, ঠিক আছে। কোনো বস্তুর বা কোনো কাঠামোর বেগ ভি যদি আলোর বেগ থেকে অনেক অনেক কম হয়, তখনই এই গ্যালিলিও রূপান্তরটা সঠিক। যখন কোনো একটা বস্তু আলোর বেগের কাছাকাছি বেগে চলে, তখন কিন্তু গ্যালিলিও রূপান্তরটা পসিবল না বা এটা খাটে না তখন। তাহলে এটা এমসিকিউতে আসে যে গ্যালিলিও রূপান্তর কখন প্রযোজ্য। গ্যালিলিও রূপান্তর তখনই প্রযোজ্য যখন কোনো বস্তুর বেগ বা কোনো কাঠামোর বেগ আলোর বেগ থেকে অনেক অনেক কম। তাহলে গ্যালিলিও রূপান্তর কি, যে সকল সমীকরণ, মানে এখানে সমীকরণ পাবো আসলে আমরা, যে সকল সমীকরণ পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল, দুটি প্রসঙ্গ কাঠামো। তাহলে ধ্রুব বেগে গতিশীল মানে জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো সময় ও স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাদেরকে গ্যালিলিও রূপান্তর বলে। এটা কি আসলে দেখো, ধরো এটা একটা প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। এটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। তারপর ধরো এটা আরেকটা প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে। তো এটা হচ্ছে ধরো এস প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে এস প্রাইম প্রসঙ্গ কাঠামো। এইটা হচ্ছে স্থির, এটা হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামো, আর এটা হচ্ছে গতিশীল প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। এটা হচ্ছে স্থির, এটা হচ্ছে গতিশীল।
এখানে ধরো একজন পর্যবেক্ষক আছে, মানে অবজারভার, মানে উনি জিনিসটা দেখতেছে। এখানে একজন অবজারভার আছে, মানে পর্যবেক্ষক আছে। এখানে আরেকজন অবজারভার আছে। তো এটা যেহেতু গতিশীল, এটা একটা বেগে গতিশীল, ভি বেগে গতিশীল, যেহেতু এটা গতিশীল প্রসঙ্গ কাঠামো, এবং ভি বেগটা এখানে বলেই দিছে এটা হওয়া লাগবে ধ্রুব বেগ, মানে হচ্ছে সমান বেগে গতিশীল। তাহলে এই যে ভি বেগে গতিশীল। এখন ধরো এখানে একটা ঘটনা ঘটলো, ঠিক আছে? তাহলে এখানে যদি একটা ঘটনা ঘটে, এই ঘটনাটা কোথায় ঘটলো? এই যে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে ঘটলো না? এটা তো স্থির প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে গতিশীল। তাহলে এই ঘটনাটা ঘটলো গতিশীল প্রসঙ্গ কাঠামোতে। তাহলে এটার সাপেক্ষে এটা স্থানাঙ্ক, ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে হবে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। আর তুমি এখানে টি প্রাইমও লিখতে পারো, ঠিক আছে? বা না লিখলেও হবে। তাহলে দেখো যে এটা একটা গতিশীল প্রসঙ্গ কাঠামো, যেটা ভি বেগে গতিশীল। এখানে একটা ঘটনা ঘটলো, এই পয়েন্টটা হচ্ছে পি। তাহলে এই কাঠামোর সাপেক্ষে কি এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, ঠিক আছে? তাহলে এটা কি বলতো, এই যে এতটুকু এখান থেকে এতটুকু, এটা কি এক্স প্রাইম না? মানে এটা এক্স অক্ষ থেকে এত দূরেই তো আছে, যেহেতু এক্স প্রাইম স্থানাঙ্ক, তাহলে এটা এক্স প্রাইম। এখন দেখো এটা যেহেতু ভি বেগে গতিশীল, এই কাঠামোটা যেহেতু ভি বেগে গতিশীল, তাহলে এটা কতটুকু পিছায় আছে? ভিটি না? আমি সময় যদি টি ধরি, টি যদি সময় ধরি, তাহলে এটা যেহেতু ভি বেগে গতিশীল, তাহলে ও এতটুকু আগাই আছে না? ও তো স্থির পড়ে আছে। ও এতটুকু টি সময়ের মধ্যে ভিটি সামনে চলে গেছে না? তাহলে সামনে চলে গেলে ও কতটুকু, মানে এই প্রসঙ্গ কাঠামো যেহেতু স্থির, তাহলে এটা ভিটি পিছায় আছে। এখন এই ঘটনা তো এই অবজারভারও দেখবে, মানে এই লোকটাও দেখবে যে এখানে লোকটা যে আছে। তো উনার সাপেক্ষে এটা স্থানাঙ্ক কি হবে? পি এক্স কমা ওয়াই কমা জেড। বুঝতে পারছো যে এর সাপেক্ষে, এখানে যে একজন ব্যক্তি ছিল, এর সাপেক্ষে এটা কি হবে? এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এই এক্স মানে কি, এখান থেকে, এই যে এখান থেকে এই সম্পূর্ণটা দূরত্বই হবে এক্স। এই এতটুকু তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে গতিশীল প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে বিবেগে গতিশীল, এবং এখানে একটা ঘটনা ঘটলো। তাহলে ঘটনাটা এখানে যে একজন ব্যক্তি আছে অবজারভার, উনিও দেখবে, আবার এখানে যে একটা ব্যক্তি আছে উনিও দেখবে, ঠিক আছে? তো উনার সাপেক্ষে কি, এই গতিশীল কাঠামোর সাপেক্ষে, যেহেতু আমরা প্রাইম দিয়ে প্রকাশ করছি, তাহলে এটার সাপেক্ষে ঘটনাটা হবে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। এখন যে স্থির কাঠামোতে একজন লোক আছে, অবজারভার আছে, উনিও দেখবে ঘটনাটা, এটা হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এক্স মানে কি, এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে এই এক্স প্রাইমটা কি, এখান থেকে এতটুকু এক্স অক্ষের দিকে, আর এক্সটা কি, এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে এক্স। আর ভিটি কেন? কারণ এটা যেহেতু ভি বেগে গতিশীল, তার মানে এই কাঠামোটা ভি বেগে যাচ্ছে গা, ও তো পিছাই আছে। কতটুকু পিছাই আছে? ভিটি পরিমাণ পিছাই আছে, ঠিক আছে? তাহলে দেখো তো, এই সম্পূর্ণটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, আর এটা হচ্ছে কি ভিটি। তাহলে আমি কি লিখতে পারি? এক্স প্রাইম ইকুয়াল টু কি লিখতে পারি? এই সম্পূর্ণটা থেকে যদি আমি এটা বাদ দিই, তাহলে আমি এতটুকু পেয়ে যাব না? এই সম্পূর্ণটা থেকে আমি এইটা বাদ দিব, তাহলে আমি এটা পেয়ে যাব। তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। বুঝতে পারছো যে এটা আমরা কেমনে পাইছি? এইটাও একটা গ্যালিলিও রূপান্তর। গ্যালিলিও রূপান্তর মানে কিছু না, কিছু সমীকরণ, এই যে সমীকরণ বানাবো ওইগুলাই হচ্ছে গ্যালিলিও রূপান্তর। তাহলে বুঝছো এটা কেমনে হইলো? এই যে এক্স প্রাইম, এটা আমরা কেমনে পাবো? এই সম্পূর্ণটা থেকে এটা বিয়োগ দিলে, তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। তারপর দেখো, এই যে গতিশীল, এই কাঠামোটা কি ছিল? গতিশীল না? এটা ছিল গতিশীল প্রসঙ্গ কাঠামো। এটা কোন অক্ষ বরাবর গতিশীল ছিল? এই যে গতিশীল, এইটা মনে রাখবা, এটা ছিল এক্স অক্ষ বরাবর গতিশীল। এক্স অক্ষ বরাবর গতিশীল, বুঝতে পারছো? এই যে প্রসঙ্গ কাঠামোটা বিবেগে গতিশীল হচ্ছে, কোন অক্ষ বরাবর গতিশীল? এক্স অক্ষ বরাবর গতিশীল। তাহলে এক্স অক্ষ বরাবর গতিশীল বিধায় আমরা এটা পাইছি। ও কি ওয়াই অক্ষ বরাবর গতিশীল ছিল? ওয়াই অক্ষ বরাবর কোনোই কিন্তু চেঞ্জ হয় নাই। যেহেতু ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ হয় নাই, তাহলে আমি কি লিখতে পারি? ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই লিখতে পারি।
কারণ ও শুধু গতিশীল ছিল এক্স অক্ষ বরাবর, তাই চেঞ্জ হবে এক্স অক্ষ বরাবর, আর কিছু চেঞ্জ হবে না। তারপরে জেড অক্ষ বরাবরও কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, তাহলে জেড প্রাইম ইকুয়াল টু জেড। তারপরে সময়েরও কিন্তু চেঞ্জ হয় নাই, মানে টি প্রাইম ইকুয়াল টু টি। বুঝতে পারছো? মানে ঘটনাটা একই। তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা যে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস বিটি, আর ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইকুয়াল টু জেড, টি প্রাইম ইকুয়াল টু টি কেন হইল? এক্স প্রাইম ইকুয়াল টু এক্স কেন হয় নাই? কারণ ও ভি বেগে, এই যে এই কাঠামোটা এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল, তার কারণে শুধু চেঞ্জটা হয়েছে এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর কোনো চেঞ্জ হয় না, কারণ জেড অক্ষ বরাবর ওর কোনো গতিই ছিল না, আর টি তো সেম থাকবে। তো এইটাকে আমরা বলবো গ্যালিলিও রূপান্তর। গ্যালিলিও রূপান্তরের মধ্যে কোনটা পড়বে? এটা হচ্ছে গ্যালিলিও রূপান্তরটা, এটাকে আমরা ইনভার্স বলতে পারবো না। আর দেখো এই যে কাঠামোটা ভি বেগে গতিশীল ছিল, এটা কিন্তু আলোর বেগ থেকে অনেক বেশি কম হতে হবে। দেখো স্থির কাঠামোর সাপেক্ষে গতিশীল কাঠামোর বর্ণনাকে বলে গ্যালিলিও রূপান্তর। স্থির কাঠামোর সাপেক্ষে গ্যালিলিও, স্থির কাঠামোর সাপেক্ষে গতিশীল কাঠামোর বর্ণনা, এটা হচ্ছে গ্যালিলিও রূপান্তর। আর আমি যদি কি করি, সূত্রগুলো যদি উল্টা করে লিখি, মানে জাস্ট এইরকম যদি লিখি যে x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি, y ইকুয়াল টু ওয়াই প্রাইম, z ইকুয়াল টু জেড প্রাইম, t ইকুয়াল টু টি প্রাইম, তখন সেটা হয়ে যাবে ইনভার্স গ্যালিলিও রূপান্তর। ঠিক আছে? তার মানে যদি এই সূত্রগুলা বলে, এই সূত্রগুলা হবে গ্যালিলিও রূপান্তর, আর প্রাইম গুলাকে যদি তুমি ডান পাশে নিয়ে যাও তখন এই সূত্রগুলো হবে ইনভার্স গ্যালিলিও রূপান্তর। ইনভার্স মানে বিপরীত, এই যে আমি উল্টাই ফেলছি, এইটাকে এই পাশে নিয়ে গেছে, এটাকে এই পাশে আনছি, তাহলে এটা হচ্ছে গ্যালিলিও রূপান্তর। এই যে এই সূত্রগুলা, এই সূত্রগুলা হচ্ছে, এই সূত্রগুলা হচ্ছে গ্যালিলিও রূপান্তর, এই সূত্রগুলা হচ্ছে ইনভার্স গ্যালিলিও রূপান্তর। তারপরে বিজ্ঞানী লরেঞ্জ আরেকটু আপডেট করে আরো কিছু রূপান্তর দিছে, যে ধরো এই যে গ্যালিলিও রূপান্তরটা করছিলাম, এটা কখন প্রযোজ্য? যখন কি কাঠামোর বেগ বা বস্তুর বেগ আলোর বেগ থেকে অনেক কম হবে। এখন ধরো লরেঞ্জ রূপান্তর কখন প্রযোজ্য? যখন কোনো কাঠামোর বেগ আলোর বেগের কাছাকাছি, মানে কম, দেখো একটু কম, মানে কাছাকাছি, আলোর বেগের কাছাকাছি বেগে চলে, তখন লরেঞ্জ রূপান্তরটা প্রযোজ্য। তখন বিজ্ঞানী লরেঞ্জ এই রূপান্তরগুলা দিছিল, যে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, ঠিকই আছে। এখানে নিচে দেখো আরেকটা ফ্যাক্টর চলে আসছে, এটাকে গামা দিয়ে প্রকাশ করে, গামা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই ফ্যাক্টরটা চলে আসছিল কখন? যখন কোনো বস্তুর বেগ বা কাঠামোর বেগটা আলোর বেগ থেকে কম হবে, মানে কিছু কম, প্রায় আলোর বেগের কাছাকাছি। কি লিখতে পারো? কাছাকাছিও লিখতে পারো। আলোর বেগের যখন কাছাকাছি হবে তখন কোন রূপান্তর প্রযোজ্য? তখন হচ্ছে লরেঞ্জ রূপান্তর প্রযোজ্য। তাহলে দেখো তখন বিজ্ঞানী লরেঞ্জ আরেকটা ফ্যাক্টর পাইছিল, যে গামা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে তখন এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আর ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর সেম থাকবে, কেন? কারণ ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর কোনো গতি নাই, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গতিশীল। তারপর দেখো এখানে টিটাও কিন্তু ফিক্সড না, আগে কিন্তু সময়টা ফিক্সড ছিল গ্যালিলিও রূপান্তরে। এখানে টি প্রাইম ইকুয়াল টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কয়ার আর রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আর ইনভার্স মানে কি, প্রাইম গুলাকে তুমি ডান পাশে নিয়ে যাবা, জাস্ট এখানে ছিল মাইনাস, এটা হবে প্লাস, এখানে ছিল মাইনাস, এখানে হবে প্লাস, এতটুকু। এটা হচ্ছে ইনভার্স গ্যালিলিও রূপান্তর। এটা হচ্ছে ধরো অনুধাবনমূলকে বা এমসিকিউতেও আছে, আবার এখন তো ঢাকা ভার্সিটিতেও রিটেন হয়, তোমাকে রিটেনে বলে দিতে পারে যে কি করো, ইনভার্স লরেঞ্জ রূপান্তর বা লরেঞ্জ রূপান্তরের সূত্রগুলা লিখো, তখন এই সূত্রগুলো তোমার লিখতে হবে। এটা যদিও বোর্ড কোয়েশ্চেনে আসে না, ততটা এমসিকিউতে আসে। এখন দেখো এই লরেঞ্জ রূপান্তরটা কিন্তু গ্যালিলিও রূপান্তরে কনভার্ট হতে পারে। ঠিক আছে? এই লরেঞ্জ রূপান্তরটা কিসে কনভার্ট করতে পারে? গ্যালিলিও রূপান্তরে। কখন কনভার্ট হবে?
যখন কি হবে বলতো, গ্যালিলিও রূপান্তর কখন প্রযোজ্য? যখন কাঠামোর বেগটা আলোর বেগ থেকে অনেক অনেক কম। অনেক অনেক যদি কম হয় কি হবে বলতো, বি বাই সি ইকুয়াল টু মানে প্রায় শূন্যের সমান হয়ে যাবে না? বুঝছো কথাটা? যে সি হচ্ছে অনেক বড়, ধরো 500, আর ভিটা হচ্ছে অনেক কম, ধরো তুমি 2 দিয়ে ভাগ করলা, 2 দিয়ে 500 কে ভাগ করলে তুমি কত পাবো? অনেক ছোট একটা সংখ্যা পাবে না? অনেক ছোট একটা সংখ্যা পাবা না, যেটাকে তুমি প্রায় কি লিখতে পারো? জিরো লিখতে পারো। তাহলে দেখো এই লরেঞ্জ রূপান্তরকে তুমি কিসে কনভার্ট করতে পারো? গ্যালিলিও রূপান্তরেও কনভার্ট করতে পারো। কখন করতে পারো? যখন এই কাঠামোর বেগ বা কোনো বস্তুর বেগ আলোর বেগ থেকে অনেক ছোট হয়। অনেক ছোট হলে কি হবে? বি বাই সি সমান কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে বা জিরোর কাছাকাছি। তো বি বাই সি জিরো হলে কি হবে দেখো তো, x prime equal to x minus vt divided by root over 1 minus v square by c square. তাহলে x minus vt root over 1 minus b by c whole square. তাহলে b by c মানে 0, 0 স্কয়ার মানে কি 0, তাহলে 1 minus 0, তাহলে এখানে কি থাকবে? x minus vt root over 1 minus 0, তাহলে 1 minus 0 মানে কত? 1, তাহলে পরে থাকবে কি? সুতরাং x prime equal to x minus vt। তাহলে এটা কোন রূপান্তরে চলে গেল? এটা চলে গেল গ্যালিলিও রূপান্তরে। তাহলে বুঝছো যে তুমি লরেঞ্জ রূপান্তর থেকেও কোথায় যেতে পারবা? গ্যালিলিও রূপান্তরে যেতে পারবা, যখন বস্তুর বা কাঠামোর বেগটা আলোর বেগ থেকে কম হয়। তাহলে আশা করি তোমরা এই যে গ্যালিলিও রূপান্তর আর লরেঞ্জ রূপান্তরটা বুঝতে পারছো। গ্যালিলিও রূপান্তর ইনভার্স গ্যালিলিও রূপান্তর, লরেঞ্জ রূপান্তর ইনভার্স লরেঞ্জ রূপান্তর। এগুলো হচ্ছে এমসিকিউ তে আসবে, উদ্ভাবনমূলকে আসবে, ভার্সিটি এডমিশন টেস্টে আসবে, রিটেনেও আসতে পারে ভার্সিটি। তো তোমরা এটা হচ্ছে অপশনাল না ভেবে যেহেতু বুঝাই দিছে পড়ে ফেলবা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো।